হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে এক ভয়ঙ্কর ঘটনার আমরা সাক্ষী হব। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও। বেশি কথা বলে সময় নষ্ট করব না, সোজা যাব ঘটনায়। সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করতে কিন্তু ভুলবে না। আর যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও। এবার আমরা ঘটনায় ফিরি। আচ্ছা, সবাইকে ঘটনায় যাওয়ার আগে একটা ইনফরমেশন দিই। যাদের যাদের আমি কাজ করছি তারা কেউ চিন্তা করবে না। আমি মঙ্গল বুধবারে সবারটা কিন্তু ডিসপ্যাচ করে দেবো। বিকজ প্রচুর জনের কাজ করতে হয়েছে। আজকেও করেছি, কাজ করে জাস্ট কিছুক্ষণের জন্য গেছিলাম একটু বাইরে থেকে একটু ঘুরে আসলাম। বেশি না, 1 ঘন্টার জন্য বাইরে বেরিয়েছিলাম। তোমরা বলবে না যে আমাকে দেখে যে আমি এখনো পর্যন্ত কাল রাত থেকে জাগনা অবস্থায় আছি। মায়ের অসীম কৃপা, মায়ের অসীম দান বলতে পারো। সবাই আমাকে বলে, আমার বাড়ির লোকও বলে শরীরের মধ্যে অনেক কষ্ট হয়, কিন্তু দেখলে কেউ বুঝবে না। ডক্টরই বোঝে না পেশেন্টকে, বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, চলো ঘটনায় ফিরি। ঘটনাটা হচ্ছে, আমাদের বলরাম দাদা ভাই, উনি থাকেন কাশিতে। কাশী, মথুরা, বৃন্দাবন, সেখান থেকে কাশী। আমি কাশীর কথা বলছি। বলছে, দিদি ভাই, আমি আপনার ঘটনা একদিন ফোনে পাই। আমার একটা নাম পরপর অনেকগুলোই ভিডিও ভাইরাল হয়েছিল, মোস্ট ভিউজ নিয়েছিল। সেটা হচ্ছে আমাদের কলকাতা যে ঘটনাটা ঘটে, তিলোত্তমা, সেইটাতেই আমার মোটামুটি 1.5 মিলিয়ন ভিউজ গেছিল। তো ওইটা তো একটা ভাইরাল ভিডিও হয়েছিল। তো ওই সময় দাদা ভাই আমার ঘটনাটা শোনেন। তো ওটা তো কোনো অ্যাকচুয়ালি ভূত প্রেত নিয়ে তৈরি করা না, ওইটা মানুষকে সচেতন করা হয়েছিল। তো যারা বুঝতে পেরেছে তারা বুঝতে পেরেছে, যারা বুঝতে পারেনি তারা অনেক রকম নানা রকম তাদের মতামত লিখেছে। অ্যাকচুয়ালিও মানুষ আবেগে চলে। কারণ একটা মানুষ, ধরো একটা তোমার ভিডিওতে একটা নেগেটিভ কমেন্ট করে চলে গেল, অনেক মানুষ আছে যারা ঠিকমতো শোনেও না, কমেন্ট করে কমেন্টের কিন্তু উত্তর দিয়ে যায়। কিন্তু ওখানে কি বলা হয়েছে, কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, যারা শুনেছে তারা জানে। তো এবার ঘটনাটা হচ্ছে, দাদাভাই বলেন ওর পর থেকে মোটামুটি আপনাকে আমি ফলো করি, আপনার ঘটনাগুলো আমি শুনি। দাদাভাই বলছেন, একদিন আমার যে কাশিতে বাড়িটা আছে গঙ্গার পাড়ে, একদিন আমি ঠিক ওই সন্ধ্যা 7টা, 7:30 হবে, যেখানে দাদাভাইয়ের বাড়িটা কাশিতে, বলছে ওখান থেকে আমার যে কাশি যে গঙ্গার ঘাট, ওখানে যেতে মোটামুটি ওই 30-35 মিনিট লাগে। তা গরমের সময় দাদাভাই খুব একা একা থাকতে পছন্দ করেন। তো দাদাভাই হেঁটে হেঁটে একা একা ওখানে যান, প্রায় সময় যান, সেদিন প্রথম না। ওখানে গিয়ে দাদাভাই বসে থাকেন। তো দাদাভাই যখন ওখানে বসে থাকেন তখন একজন সাধু, সে ওই একটা বস্তা করে কিছু একটা নিয়ে ওখান থেকে পাস হচ্ছিল, একটা বস্তা করে। তখন দাদাভাই ওই সাধুর দিকে তাকায়, কারণ যখন সাধু পেছন দিয়ে একটা বস্তা হাতে করে এরম করে চাগিয়ে নিয়ে যাচ্ছে, একটা পচা ভ্যাপসা একটা দুর্গন্ধ বেরোচ্ছিল। তো দাদাভাই তখন হয় না, পেছন ঘুরে তাকায়, একা যেখানে দাদাভাই বসে রয়েছে ওখানটা পুরো কিন্তু একা। দাদাভাই অন্য কিন্তু ওখানে কেউ নেই, পুরো একা চুপচাপ বসে আছে। তো দাদাভাই তখন পেছন ঘুরে এরকম তাকায়। যখন পেছন ঘুরে তাকায় তখন দেখছে যে একজন সাধু, সাধু বাবা, উনি হাতে একটা কিছু বস্তা, লাল রঙের একটা পুডলি মতো বস্তা বা পুডলি কিছু হবে, একটা নিয়ে যাচ্ছে। তো যখন উনি চলে যান, একটা ভ্যাপসা পচা দুর্গন্ধ নাকে আসে। তো দাদাভাই তখন কাশতে থাকে, গন্ধটা নাকে ভস করে এসে লাগে, তো কাশতে থাকে। তো দাদাভাই বলছেন, আমি ওখানে প্রায় 1 ঘন্টা মতো বসি, তারপর আমি আস্তে আস্তে বাড়ির দিকে আসি। আমার খুব ভালো করে মনে আছে, আমি যখন ওখান থেকে বাড়ির দিকে আসছি,
আমার সিঁড়ি দিয়ে যখন আমি উঠছি, তখন একটা কিছু দাদা ভাইয়ের পায়ে, কিছু একটা দাদা ভাইয়ের পায়ের মধ্যে এসে লাগে। দাদা ভাই সেটাকে আস্তে করে তোলে, তুলে দেখছে একটা হাড় মানুষের হাড়। যত সম্ভব দাদাভাই বলছেন কোনো বাচ্চার এইখানটা, এই হাতের এইখানটা, এটা আমাদের দুটো তো ভাগ করা থাকে, এখান থেকে এতটা একটা এতটা একটা, বলছে এইখানের মানে হাড়টা। তো দাদাভাই না তুলে সাথে সাথে মানে গাটা গুলিয়ে ওঠে ওটা, তো ছুঁড়ে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দেয়। দাদাভাই গঙ্গার জলে ফেলে দিয়ে কোনো রকমে যখন উঠে আসছে, দাদাভাই তখন ভাবছে যে ইস আমার হাতটাও তো নোংরা হয়ে গেল। দাদাভাই আবার ছুটে গিয়ে ওই গঙ্গার জলে এরম এরম করে ভালো করে হাত ধুয়ে পা ধুয়ে গঙ্গায় উঠে আসছে। 2-4 জন তখন গঙ্গার ঘাটে উপস্থিত আছে। দাদাভাই যখন প্রথম এসেছিলেন কেউ ছিলেন না, তারপর 2-4 জন এসে ওখানে উপস্থিত হয়েছেন। দাদাভাই পাশ কাটিয়ে বাড়ি যাবে বলে তার তড়িঘড়ি করে ওখান থেকে উঠে আসছেন। দাদাভাই বলছেন হঠাৎ করে আমি একটা মানে আমি জানি না আমার মনের ভুল কি কি, আমি তখনও পর্যন্ত পুরোটাই অজ্ঞাত, আমি কিচ্ছু জানি না। আমাকে বলরাম 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 মনে হচ্ছে কেউ যেন গঙ্গার জলে দাঁড়িয়ে অনেকটা মানে ঘাটে, গঙ্গার সিঁড়ি থেকে নেবে, মানে ঘাটের সিঁড়ি থেকে নেবে গঙ্গার জলে দাঁড়িয়ে কেউ যেন আমাকে ডাকছে বলরাম বলরাম করে। তো দাদাভাই তখন হট করে বলছে কেউ হয়তো এসছে, গরমের সময় তো হয়তো কেউ, গঙ্গায় তো সারাক্ষণ স্নান করে, তো তখন ভাবছে হয়তো যে কেউ হয়তো আমাকে ডাকছে। তো দাদাভাই আবার দাঁড়ায়, দাঁড়িয়ে যখন পেছন ঘুরে তাকায় তখন দেখছে দাদাভাইয়ের বাবার মতনই কাউকে দেখছে দাদাভাই যে গঙ্গায় স্নান করছে। দাদাভাই যখন গঙ্গার ঘাটের দিকে তাকায় তখন দাদাভাইকে ডাকছে বলরাম এইদিকে আয়, বলরাম বলরাম হাত দিয়ে ইশারা করছে। তখন দাদাভাই সিঁড়ি দিয়ে নেবে যায়, তখনও কিন্তু 4-5 জন গঙ্গার ওখানে বসে রয়েছে, কিন্তু আছে মানুষ। দাদাভাই নেবে যায়, যেতে তখন দাদাভাইকে বলছে যে দাদাভাই নেবে যায়, বলরাম বলে। তখন দাদাভাই পেছনে গঙ্গার দিকে যখন তাকায় তখন দেখছি জলের মধ্যে কেউ, অন্ধকার তো গঙ্গার ঘাটটা, দেখছি কেউ যেন স্নান করছে। তো গলার যে ভয়েসটা বলরাম বলরাম করে ডাকছে, সেটা হচ্ছে বলরাম দাদাভাইয়ের বাবার গলার ভয়েস, মানে বাবা যেন ডাকছে। তো অনেক সময় বাবা ওরকম স্নান করতে আসেন, তো ভাবছে যে বাবাই হয়তো ডাকছে। তো তার তড়িঘড়ি করে দাদাভাই নেবে যায়। নেবে যখন গঙ্গার ঘাটের একদম কিনারায় দাঁড়িয়ে রয়েছে, একটা সিঁড়িতে পা দিলেই জল, দাঁড়িয়ে রয়েছে, তখন দেখছে যে জলের মধ্যে কেউ একজন ডুব দিল, জলে কেউ একজন ডুব দিয়েছে। তো তখন ভাবছে যে আমাকে বাবা ডাকলো, ডেকে ডুব দিল, হয়তো বাবা ডুব দিয়ে উঠে আসবে চলে যাবে। অনেক সময় বাবা আসে, দাদাভাই বসে থাকেন, অনেক সময় আবার দাদাভাইও স্নান করে বাবার সাথে, রাতের বেলা গা ধুয়ে একবারে হাঁটতে হাঁটতে বাড়ি চলে যান। তো বলছেন আমি দাঁড়িয়ে রয়েছি, তো কেউ আর স্নান করে উঠছে না। তখন যে 4-5 জন গঙ্গার ঘাটে ছিল, দাদাভাই তখন তাদেরকে বলছে যে ভাই ভাই তোমরা দেখেছো গঙ্গার ঘাটে একজন বয়স্ক লোক ছিল, উনি আমার বাবা, উনি তো আমাকে ডাকলেন, দেখো না আমি ছুটে তো আসলাম, বাড়ি চলে যাচ্ছিলাম, তো উনি ডুব দিল আর উঠছে না। তখন ওই 4-5 জন ছেলে ওরা অ্যাকচুয়ালি ওখানে বসে শুকনো নেশা করছিল, ঠিক আছে। তখন তারা বলছে যে না ভাই, আমরা তো অনেকক্ষণ ধরে এখানে বসে আছি, প্রায় 10-15 মিনিট হয়ে গেল, তুমি তো নিজে উঠছো পেছনে তাকাচ্ছ, আমরা সবই ফলো করছি, কিন্তু জলে তো কাউকে দেখিনি গঙ্গায় স্নান করতে। তখন বলছে না না, গঙ্গায় তো কেউ আমাকে ডাকলো, আমার বাবার মতনই গলা, আমার বাবা তো আসে, আমিও আসি, আমার বাবা ডেকেছে। তখন বলছে দেখো ভাই, আমরা তো এখানে গাঁজা খাচ্ছি, ঠিক আছে, নেশা করছি, কিন্তু তুমি কি আমাদের থেকে বেশি টেনেছো নাকি? তখন বলরাম দাদাভাই তো ওরকম ধরনের ছেলে না, খুবই সাদা সিধা শান্ত। তখন দাদাভাই বলছে ছি 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 ছি, কি বলছো ভাই, আমি কোনো নেশা ভাঙ করি না, আমি পুজো ঠাকুর দেবতা নিয়ে থাকি, আমি কোনো নেশা ভাঙ করি না, আমি বলছি আমার বাবা আমাকে ডেকেছে। যেই এই কথাটা বলেছে তখন ওই যে সামনে যাকে বাবা বলছিল গঙ্গায় স্নান করছে, ওইদিকে তখন তাকিয়ে রয়েছে বলরাম দাদাভাই, কিন্তু
গঙ্গা থেকে কেউ আর উঠছে না। তখন দাদাভাই বলছে কি, আমার মনে হয় আমার বাবার একবার স্ট্রোক হয়েছিল বাড়িতে, কি জানি, মানে নানা রকম ভুলভাল খেয়াল আসছে। তখন ওই যে 5জন ছেলে ছিল, তখন ওরা বলছে, ভাই তুমি খামোকাই চিন্তা করছো, এখানে কেউ ছিল না, তুমি কাকে বলছো তোমার বাবা, আমরা তো এখানে বসে রয়েছি, আমরা 10-15 মিনিট, এখন 20 মিনিট কথা বলতে বলতে হয়ে গেল, যদি কেউ জলে থাকতো গঙ্গায়, আমরা কি এতক্ষণ দেখতাম না? আমরা তো গঙ্গার ঘাটের দিকেই তাকিয়ে রয়েছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গঙ্গার পাড়ে বসে আমরা নেশা করছি, তুমি কি একা একা নেশা করেছো? তখন বলরাম দাদাভাই এই কথাটা সহ্য না করে খুবই মানে লজ্জিত হয়ে বাড়ির রাস্তায় হাঁটা দেয়, বলে যা হবে হবে, বাড়ি আগে দেখি। বাড়ির রাস্তায় যখন হাঁটা দেয়, তখন যেই বাড়ির চৌমাথার মোড় গলিয়ে আসে, দাদাভাই যখন চৌমাথা দিয়ে ঢুকছে, তখন দেখছে ওখানে ওনার বাবা কিছু পাড়ার আরো বয়স্ক লোকদের সাথে, বাবারই বয়সী, তাদের সাথে বাবা ওখানে গল্প করছে। তখন আমাদের বলরাম দাদাভাই এসে বাবাকে বলছে, বাবা তুমি এখানে? তখন বাবার সাথে বসে থাকা যে কাকু জেঠুরা ছিলেন, তখন বলরাম দাদাভাইকে বলছেন, কেন রে, তুই আবার তোর বাবাকে কোথায় দেখলি? তোর বাবা তো প্রায় 3 ঘন্টা ধরে এখানেই আমাদের সাথে বক বক করছে, এই তো এখন যে যার বাড়ি যাব, কেন তুই এই কথা বলছিস? তখন বলরাম দাদাভাই বুঝতে পারে যে আমি কিছু ভুল দেখেছি। তো দাদাভাই তখন মুচকি হেসে বলল, না না ঠিক আছে, বলে বাড়ি চলে যায়। বাড়ি যায়, বাড়ি থেকে রুটি খায়, রুটি তরকারি খায়, নিরামিষ খায় দাদাভাইরা, বাড়িতে কোনো মাছ মাংস হয় না, মানে ফুল বলতে পারো ভেজিটেরিয়ান দাদাভাই। আমি রুটি আর সবজি খেয়ে আমি শুয়ে পড়ি, আমার একটা ছোট্ট রুমে আমি শুয়ে আছি, বাবা মা বোন পাশের ঘরে, আমার একটা বোনও আছে, বোন মামার বাড়িতে থাকে। তো আমি শুয়ে শুয়ে ভাবছি আমার সাথে আজকে কি হলো। আর ওই যে একটা পুটলি করে একজন নিয়ে যাচ্ছিল, মানে বাচ্চাদের হাট, তো ওখানে কোনো স্বাভাবিক কিছু না, অনেকেই আছে যারা ওখানে সাধু সন্ত এরকম প্রচুর আছে, যারা মরার পোড়ানোর পর ছায়ের উপর বসে তপস্যা করে, চিতার উপর বসে থাকে, অনেক কিছু ওখানে হয়, তন্ত্র সাধনা ক্রিয়া। তো বলছে যে রাতের বেলা যখন ঘুমাচ্ছে, দাদা ভাই বলছে আমাকে কেউ যেন মাথার চুলগুলো কেউ এরকম করে, যেন এরকম করে কেউ টানছে, মাথার চুলগুলো এরকম করে ধরে যেন মনে হচ্ছে কেউ টানছে। দাদা ভাই বারবার মানে ওই রকম একটা মাথায় যে হাত দিয়ে না চুলটাকে পেছন দিকে, মানে কিচ্ছু না, চুল ধরে টানা না, কিন্তু বলছে শুধু এই রকম ভাবে, শুধু এই রকম ভাবে চুলটাকে টানছে, মানে এই রকম ভাবে। বলছে আমি ওরকম চুলটাকে টানছে, যখন একটা না মানে শরীরের মধ্যে একটা যেন কেমন একটা হচ্ছে। দাদাভাই কিন্তু কোনো বউ মেয়ে এসবের প্রতি আসক্ত না। দাদাভাই আমায় বলেন, আমার নারীর উপর কোনো লোভ লালসা, কোনো শারীরিক চাহিদা আমার কোনো নারীর ওপর আসে না, আর আমার ওরকম কিছু মনে আসে না। আমি ঠাকুর দেবতা নিয়ে থাকি, আমার এখন মোটামুটি 32 বছর বয়স হয়ে গেছে, আমি বিয়ে করব বা কিছু কোনোদিন এসবও আমি ভাবিনি। আর আমার বাড়ির লোকও জানে যে আমাকে কোনো সময় এসব কথা বলে না। আমি সত্যি কথা বলতে মানে খুব অন্য টাইপের একটা ছেলে, ঠাকুর দেবতা নিয়ে থাকে, কীর্তন করে, পুজো পার্বণ হলে সেখানে গিয়ে বসে থাকে, ভোগ খায়, এরকম। বলছে সেই দিনকে একটা নরম মেয়ে মানুষের হাত আমার মাথায় হাত দিয়ে এরকম করছে, আমার শরীরের মধ্যে একটা, কোনোদিন ওরকম হয়নি, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। আমি সাথে সাথে কৃষ্ণ কৃষ্ণ করতে করতে গিয়ে আমি স্নান করি, স্নান করি, শরীরটা আমার কেমন অস্থির করছিল, আমি স্নান করে এসে আমি কৃষ্ণ নাম নিয়ে ঘুমিয়েও পড়ি। সকালবেলা যখন উঠি তখন দেখছি আমার বিছানায় রক্ত, আমার পায়ের ধারে রক্ত, পায়ের ধারে পড়ে আছে। আমার মা আমাকে বলছে, কিরে বলরাম, তোর বিছানার চাদরে রক্ত কেন? কিন্তু সেই যে রক্ত কোথা থেকে এসছে আমি জানি না, আমার হাতও কাটিনি, পাও কাটিনি, কোনো ব্যাপার কিছুই না, আমি একদম সুস্থ স্বাভাবিক আছি, কিন্তু বিছানার মধ্যে পায়ের ধারে আমার একটুখানি রক্ত, 3-4 ফোঁটা রক্ত শুকনো হয়ে গেছে। আমি তখন বললাম, হতে পারে
যে রাতের বেলা কোনো প্রাণী উঠেছিল, যার আঘাত লেগেছিল, মানে এইটা ভাবা আর কি। যাই হোক, বলরাম দাদাভাই বলেন, এবার শুরু হলো আমার সাথে না কিছু ঘটনা। আমি দুপুরবেলা ডাল, নিরামিষ সবজি, বেগুনি খেয়ে ঘুমাচ্ছি। আমাকে কে যেন পা ধরে টানছে। আমি ঘুমাচ্ছি, চোখটা খুলেই আমি দেখলাম একটা ঝাঁকড়া ঝাঁকড়া কোকড়ানো কোকড়ানো চুল, বাচ্চা মেয়ে, খুব জোর বয়স হবে 4.5 থেকে 5 বছরের, ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা শিশু কন্যা আমার পা ধরে আমাকে ডাকছে। মুখে কথা বলছে না, শুধু পা আঙুলগুলো ধরে এরকম করে নাড়ছে। আমি উঠে আমি বলছি, এই তুমি কে? তুমি আমার বাড়িতে কোথা দিয়ে আসলে? তোমার নাম কি? আসো, এইদিকে আসো। যখন আমি ওকে বলছি এইদিকে আসো, ও না সাথে সাথে একটা কালো ধোঁয়ার মতো হয়ে, মানে ভুস করে বাইরের ঘর দিয়ে বেরিয়ে চলে গেল। আমি জিনিসটা দেখে খুব ভয় পাই, খুবই ভয় পাই। আমি সাথে সাথে কৃষ্ণ কৃষ্ণ করতে করতে আমার বাবার কাছে ছুটে যাই। গিয়ে আমার বাবাকে বললাম, বাবা আমার সাথে কিছু ঘটছে বাবা, কাল রাত দিয়ে। বাবা আমাকে বললো, কি হয়েছে সবটা বলতো। আমি বললাম, আমার বাবা বলল, ঠিক আছে, আজকে সন্ধ্যাবেলা পাড়ার মোড়ে যেখানে আমি গিয়ে আড্ডা দিই, ওই বকুল গাছের নিচে চৌরঙ্গি বলে ওটা, চৌরঙ্গি মোড়, ওইখানে অনেক সাধু সন্ত আসে, তুই ওখানে আসবি। আর আমি ওনাদের সাথে তোর এই বিষয়টা বলতে বলবো, ওনাদেরকে সব খুলে বলবি মনে করে করে, বুঝেছিস? আমি বললাম, আজ্ঞে বাবা। বলরাম দাদাভাই বলেন, আমি না দিদি ভাই গেলাম। বাবা বসে আছেন। বাবা আমাকে বললেন, এখানে বস, এখনো তো সাধু সন্ত বাবারা কেউ আসেননি, একে একে সব এখান থেকে, আসলে ওখানে আড্ডা দেয় না, ওই রাস্তা দিয়ে না সব যাওয়া আসা করে। তো যখন যাবে তখন আমার বাবা আর কি কাউকে ডেকে নিয়ে এই বিষয়টা বলবে যে আমার সাথে কি হচ্ছে না হচ্ছে, এই জন্য। তা আমি না চুপচাপ বসে আছি। তো অনেকটা সময় হয়, বসে আছি বসে আছি বসে আছি। অনেকটা সময় পরে একজন ওখান থেকে সাধুবাবু যাচ্ছে। তখন আমার বাবা বলছে কি, বাবা প্রণাম বাবা, আপনি একটুখানি আমাকে একটু উপকার করবেন বাবা। তখন সে সাধু বলছে, বল কি উপকার করব, কি হয়েছে? তখন বলছে, বাবা আমার ছেলে আপনাকে কিছু বলবে, আপনি আমার ছেলের কথাটা শোনেন না। কালকে গঙ্গার ঘাটে গেছিল, গিয়ে বসেছিল, ওখান থেকে ফেরার পথে ওর সাথে এরকম এরকম হচ্ছে, ও আমাকে সব বলেছে। তখন সেই সাধু বাবা বলল, কোন গঙ্গার ঘাটে হচ্ছিল? তখন বলেছে যেখানে বসেছিল দাদা ভাই, বলছে ওই গঙ্গার ঘাটে, নাম নিয়ে। তখন বলছে, ওই গঙ্গার ঘাটে আমার সাথে চল। তখন আমাদের বলরাম দাদা ভাই, তার বাবা আর সেই সাধু বাবা গঙ্গার পাড়ে একদম ফাঁকা, অনেকক্ষণ বসে থাকায় 8টা 8:30টার দিকে পুরো গঙ্গার ঘাট ফাঁকা। তো গিয়ে বসে আছে। তখন বলছে, এখানে বসে আমাকে বল কি হয়েছে। এবার বলরাম দাদা ভাই ভয় পাচ্ছে, ওখানে তো এরকম এরকম হয়েছে আগের দিন, ভয় পাচ্ছে। তখন বলছে, তোর ভয় পাবার কিছু নেই, ভয় পাস না, কিচ্ছু নেই, তোর সাথে যা ঘটেছে তুই সবটা আমাকে বল, ভয় কেন পাচ্ছিস, আমি তো তোর সাথে আছি নাকি। তখন বলছে যে, বাবা এরকম আমি বসেছিলাম, একজন সাধু বাবা এরকম একটা লাল পুটলা করে বস্তা বা কোনো পুটুলি ছিল, যার মধ্যে একটা দুর্গন্ধ বেরোচ্ছিল, আমি পেছন ফিরে তাকাই, সবটা বলে, এরম এরম আমি পাই, ফেলে দিই, সবটা। তখন বললো, গঙ্গা খুব পবিত্র জায়গা, কিন্তু গঙ্গার ঘাট পবিত্র না। গঙ্গা পবিত্র, গঙ্গার জল পবিত্র, কিন্তু গঙ্গার ঘাট পবিত্র না। যেখানে শ্মশান আছে, শ্মশানে কিন্তু আত্মা উড়ে বেড়ায়। গঙ্গার ঘাটে তুমি যদি বসে থাকো, যখন তখন তোমার হাওয়া নজর দোষ শরীরের মধ্যে তোমাকে পর্যষ্ট করতে পারে। হ্যাঁ, গঙ্গার ঘাট কিন্তু কখনোই শুভ না, গঙ্গার জল শুভ। তখন বলছে যে, তাহলে বাবা, তখন বলছে, তুই বুঝতে পারছিস না, তোর শরীরে কোনো পিশাচ বাস করছে, তোর সাথে, এই তোর সাথে সাথে গঙ্গার ঘাট দিয়ে পিশাচ গেছে। তখন বলছে, কি বলছো বাবা? মানে এটা হচ্ছে ভাইয়ের বাবা বলছে, কি বলছো বাবা, আমার ছেলের সাথে সাথে পিশাচ গেছে কি করে? তখন বলছে, হ্যাঁ, যে সাধু কিছু নিয়ে যাচ্ছিল হাড় মাংস, সেই সাধু সন্ত যারা আছে, তারা মানুষের
অঙ্গ পতঙ্গ খায়। তোমরা যদি বেনারস যাও, বেনারসে গেলে পারে তোমাদের একটা বেনারসের ঘটনা বলবো এক্ষুনি। বেনারসে গেলেও কিন্তু তোমরা ওখানে দেখবে যারা ওখানে প্রচুর মানে বছরের পর বছর 30 বছর 40 বছর ধরে ওইখানেই থাকে, তারা কিন্তু মানুষের শরীরের অংশ খায়। মানুষের শরীরের অংশ তারা খায়, তাদের মুখ থেকে খুদ আমাকে এটা মানে প্রমাণ করিয়েছে। ঠিক আছে, বলছে কি বলবো তোমাদের, কিছু সাধু সন্ত আছে নারীদের উপরে রাতের বেলা যে দিয়ে চলে যায় পোড়াতে বডি, তাদের সাথে কিন্তু তারা, সেই সাধু সন্তরা তাদের সাথে কিন্তু শারীরিক মানে সুখ যেটা তারা নেয়। হ্যাঁ, যারা সাধু সন্ত মাথায় পাক মানে সেই জটা চুল, উলঙ্গ শরীর, একটা ল্যাঙ্গট পরে ঘুরে বেড়াচ্ছে, তারা এগুলো করে। তারা হিউম্যান পার্টস, বডি পার্টস যেগুলো কেটে খায়। ঠিক আছে, এটা আমাকে একদম প্রুফ দিয়ে, আমি যদি আর একটা যদি এই বিষয় নিয়ে ভিডিও দেখেছিলাম। ছেলেটা গিয়েছিল, সে বেনারস গিয়েছিল, বেনারসে গিয়ে ওখানে যে সাধু রয়েছে যথারীতি ইংলিশ বলছে। সে 30-32 বছর ধরে ওখানে রয়েছে, ইংলিশে কথা বলছে, ইংরাজিতে বলছে। সে বলছে এখানে তো মানে দেখো সব জায়গায় যেরকম সৎ মানুষ থাকে না, সাধু সন্ত সবাই কিন্তু একরকম সৎ হয় না। বলছে এখানে রাতের বেলা মানে এসিএক্স আমি বললাম এটাও করে ওরা। দেন উমেন যে বডি পার্টস থাকে সেটাও ওরা কেটে খায়। ওদের খুব উল্লাস হয়, সাথে ওরা নেয় সুধা, মানে কারণ সুধা, বুঝতে পারছো? এইগুলো নিয়ে ওরা এই চিতায় যেখানে পুড়িয়ে দেওয়া হচ্ছে তার পাশে তারা খুব তামাশা করে, পোড়া মাংস খায়। ঠিক আছে, যেরকম দেখো প্রত্যেকটা জায়গায় একটা ভালো দিক থাকে, একটা খারাপ দিক থাকে। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো আমরা অনেকেই জানি না, অনেকেই জানি না এই জিনিসগুলো। যখন আমাকে বলরাম দাদাভাই বলেন, আমি না তখন বলছি কি করে এটা, কি করে আমরা সাধু সন্ত কত বয়স্ক হয় তারা, মানে আমরা তাদের বাবা বলি। বলছে হ্যাঁ তারা এগুলো করে। বলছে বেনারসে যদি তুমি গিয়ে থাকো দীর্ঘ বছরের পর বছর, তাহলে তুমি বুঝতে পারবে, বছরের পরও লাগবে না, যদি 7-8 দিনও থাকো আর খুব গভীর ভাবে যদি তুমি ঘুরতে থাকো, কোনো ওখানে সাধু সন্ত বাবার সাথে যদি যোগাযোগ করতে পারো, তাহলে বুঝতে পারবে যে ওখানে অ্যাকচুয়ালিও সত্যি সত্যি এই জিনিসগুলো হয়, তবে সবাই কিন্তু না। তারপর বলছে এই পিশাচ যে তোর শরীরে ঢুকেছে এ তোকে এত সহজে ছাড়বে না। তখন বলছে আমি কি করব? বলরাম দাদা ভাই তো সত্যি কথা বলতে নিষ্পাপ না, আর সত্যি কথা বলতে উনি খুব সাধারণ একজন। বলছে আমি কি করব বাবা, আপনি আমাকে বোঝান। তখন বলছে তাহলে একটা কাজ করি, তুই একটা কাজ কর, তোকে আমি একটা ছোট্ট হাড় দেব, মানুষের শরীরের হাড়। সেটা হচ্ছে মানুষের শরীরের তোর যে বুড়ো আঙুল হয়, পায়ের বুড়ো আঙুল, বা পায়ের বুড়ো আঙুলের হাড় আমি তোকে দেবো। সেইটা তুই প্রত্যেকদিন রাতে তুই বালিশের নিচে দিয়ে শুবি। আর ওইটা কিন্তু যার তার বুড়ো আঙুলের পায়ের দিয়ে হাড় হবে না কাজ। ঠিক আছে, ওটা অন্য ব্যাপার আছে, এত বিস্তারিত আমি এখানে বলবো না। ঠিক আছে, তো তখন বলছে যে বাবা কোনো কিছু ক্ষতি হবে না তো? বলছে কোনো ক্ষতি হবে না, কিচ্ছু হবে না, তুই এটা কর, তাহলেই তুই মুক্তি পাবি। আর সাথে ওই গঙ্গার জলই উনি সেই কিছু একটা পরে ঠরে দিয়েছিল, গঙ্গার জল নিয়ে বাড়িতে আসে। বলরাম দাদাভাই বলেন দিদি ভাই, রাতের বেলা আমি যখন ওই বলেছিল সাদা একটা কাপড়ের মধ্যে মুড়াবি, মুড়িয়ে বালিশের তলায় রেখে শুবি, ওরকম করে যখন আমি শুই, বলছি যেন ঘরের মধ্যে তাণ্ডব হচ্ছে, ঘরের মধ্যে সব কিছু না ফেলে দিচ্ছে। আমার ঘরে জামা ফেলে দিচ্ছে, গেলাসে জল থাকে ঢাকা ফেলে দিচ্ছে, না হাওয়া আছে না ঘরে কেউ আছে, কিচ্ছু নেই, নাইট ডুম জ্বলছে, আমি ঘরে একা, আমার ঘরটা এমনিতেই ছোট্ট, শুয়ে রয়েছি, ঘরের মধ্যে ছনছন 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 করে শব্দ হচ্ছে, মানে মনে হচ্ছে যেন ঘরটার ভিতরে না একটা তোলপাড় হচ্ছে। দাদা ভাই যখন ভয়তে চিৎকার করে ওঠেন, মানে কে, ভয়তে মানে অনেকক্ষণ ধরে তো বুকের মধ্যে একটা ভয় চেপে রাখলে না একটা হয় এরকম, যখন কে বলে চিৎকার করে ওঠে তখন দেখছে
একটা চুল এরকম বড় ছাড়া চুল, মানে মহিলা। আর শাড়ি টাড়ি পরে আছে কিনা দাদা ভাই অতটা বুঝতে পারিনি, কারণ মহিলাটি যেরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে দরজার সামনে, ওইখানটা বাইরের আলো দরজার কাছটা পড়ে এসে, দাদা ভাই যেখানটা শুয়ে রয়েছেন ওইখানটাই ঠিক আলোটা যে এসে পড়েছে, ঠিক ওইখানটা মহিলাটা দাঁড়িয়ে রয়েছে। মহিলাটার চুলগুলো রীতিমতো পা ছুঁই ছুঁই, আর হাতগুলো অত্যাধিক লম্বা। বলছে সে যে কি দৃশ্য আমি বলে বোঝাতে পারবো না। আর ওই মহিলা যতক্ষণ ওই দরজার সামনে দাঁড়িয়ে, পুরো ঘরের মধ্যে একটা পচা মাংস, একটা পচা পোড়া মাংসর গন্ধ ঘরের মধ্যে এরকম ভাবে গুমোট বাসা বেঁধে গেছে। আমি শেষে মানে কিছু না পেয়ে বাবা, বাবা, ও বাবা, বাবা করে চিৎকার করতে থাকি। তখন পাশ থেকে বাবা আর মা এসে বলে, বলরাম, বলরাম কি হয়েছে? দরজা তো আমার সবসময় ভেজানো থাকে, যখন দরজা ধাক্কা দেয় তখন কিচ্ছু নেই, কিন্তু আমার বাবা আর মা দুজনেই ঢুকে বলছে, বলরাম ঘরের মধ্যে কি পচা গন্ধ। আমি তখন বলছি, বাবা, মা, তোমরা আমাকে বাঁচাও। দেখো সেই সাধু বাবা আমাকে তো বালিশের নিচে এরকম হাড় রাখতে দিয়েছে, আমি রেখেছি, কিন্তু আমি ঘরে বাবা এরকম দেখলাম, আমি থাকতে পারছি না। তখন তারা বলল, তুই একটা কাজ কর, তুই বালিশটা নিয়ে আমার ঘরে চল, ওখানে শুবি, বালিশের মধ্যে ওই যে আঙুল হাড়টাও নিয়ে চল। তো নিয়ে যায়। পরের দিনকে সেই সাধু বাবাকে আবার সন্ধ্যাবেলা ধরে, ধরে বলে এরকম এরকম হচ্ছে। বলছে তাহলে তুই একটা কাজ কর, আজকে তুই আমাকে তোর বাড়ি নিয়ে চল। সে যায় বাড়িতে নিয়ে। যখন বাড়িতে নিয়ে যায় তখন বলছে যে তোর এই ঘরের মধ্যে এমন কিছু জিনিস এসে রয়েছে যাদেরকে এখান থেকে তোকে তাড়াতে হবে। তারপরে বাড়িতে বলছে হোম করে, যজ্ঞ করে সেই সাধু বাবা। মানে যে পৈশাচিক একটা হাসি, পৈশাচিক একটা আওয়াজ শব্দ শুনতো, মানে ওই যে গঙ্গার ঘাট থেকে যে একটা পিশাচ যে সাথে আসে, সে না অ্যাকচুয়ালি ও বলরাম দাদা ভাই যেহেতু উনি একটা শুদ্ধ ছেলে, খুব সাধারণ, ওর যে পবিত্রতা সেটা নষ্ট করার চেষ্টা করেছিল। সে বলতো, আমাকে বলরাম দাদা ভাই বলেছেন যে আমাকে কেউ যেন কানের কাছে বসে ফিসফিস করে বলতো, তোকে আমি জীবনের সব থেকে বেশি সুখ দেবো, তোকে আমি সোনা দেবো, টাকা দেবো, বাড়ি দেবো, গাড়ি দেবো, তোর কি লাগবে, তুই শুধু আমার সঙ্গে থাক, তুই কাউকে বলবি না, আমি তোর সাথে থাকবো, ঠিক আছে? কানের কাছে না এইগুলো একটা মেয়ের ভাষা, মেয়ের গলায় ভাষা ভাষা শব্দ দাদাভাই শুনতেন। দাদাভাই আমাকে বলেছেন পরে, বলছে আমি তো প্রথমে ভাবলাম যে এগুলো আমার মনের ভুল, আমি এরকম কিছু ভাবি বলে হয়, হয়তো আমি এইসব মনে করি, নানা রকম জিনিস এইগুলো ভাবতো। পরে কিন্তু দেখলো অ্যাকচুয়ালিও না। মানে হয় জানো তো, শ্মশানে, আমার ঠিক মনে পড়ছে না, একটা কাজ ক্রিয়া করা যায় শ্মশানে। সেই ক্রিয়াটা হচ্ছে, ধরো তুমি কাউকে চাইছো মেরে ফেলতে, চাইছো মেরে ফেলতে, তো সেই মানুষটাকে অমাবস্যার রাতে যদি সেই ক্রিয়াটা করা যায়, 31 দিন টাইম লাগে, 31 দিনের মধ্যে সেই মানুষটি মারা যাবে, সে মারা যাবেই। তো সেই যে মারা যাবে, কারোর বাবার ক্ষমতা নেই যে মানে প্রায় মৃত্যুর মুখে তাকে কেউ সুস্থ করে ফিরিয়ে আনবে, এটা কারোর বাবার ক্ষমতা নেই। শুধু এইটা একমাত্র ঠিক করতে পারবে যে শ্মশানে বসে রাত অমাবস্যার রাতে মুরগি বলি দিয়ে যে ক্ষতিটা করবে যার নামে, পুতুল করে মুরগি বলি দিয়ে, সেই পারবে এটা তুলতে। আর এইটা কখনোই কেউ তোলে না, কারণ এটা তো তুমি জানতেই পারবে না যে কে করেছে, আর সে তুলবেও না। আর যে, যদিও ধরো তুমি বুঝে গেলে যে এই মহিলা আমাকে ক্ষতি করেছে, মানে ও একটু মৃত্যুর প্রায় শেষ, মানে ও তো বুঝতে পারবে না, ও তো মৃত্যুর শেষ সময়, কিন্তু তার বাড়ির লোক যদি সে যে ক্ষতি করেছে তাকে যদি ধরে ফেলতে পারে, তাহলে ওকে দিয়েই সেই বান চালান কাটাতে হবে,
কেউ পারবে না এটা করতে, ওকে দিয়েই কাটাতে হবে। আর ওকে দিয়ে কাটালে ও কিন্তু মারা যাবে, মানে যাকে করেছিল সেটা কিন্তু ঘুরে এসে যে করেছে তারই লাগবে, সে মারা যাবে, ওর মৃত্যুটা এ নিয়ে নেবে, মৃত্যুবান মরবেই, নয় যাকে করেছে সে মরবে। আর তাদের বাড়ি থেকে যদি ধরে নেয়, তাহলে যদি বলে তুমি কেন ক্ষতি করেছো, তোমাকে এই বান কাটাতেই হবে, সে যদি কাটায় তাহলে সে মারা যাবে। তো এরকম অনেক কিছুই ব্ল্যাক ম্যাজিক, কালো বিদ্যা যেটা থাকে তন্ত্র সাধনায় খুবই খারাপ। যারা এই শ্মশানে বসে যারা কাজ করে, ব্ল্যাক ম্যাজিক যেটা বলা হয়, কালা জাদু, কালা জাদু যেটা, সেটা কিন্তু খুব খারাপ জিনিস। একটা মানুষের সংসার থেকে শুরু করে মানুষের জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে, এতটাই খারাপ জিনিস। তো অনেকেই ঘরে অনেক রকম অনেক কিছু হয়। আমার সাথে কালকে এক মানে মাস্টার মশাইয়ের কথা হচ্ছিল ওনার বাড়ির প্রবলেম নিয়ে। তো আমি ওনার বাড়ির কাজ করেছি। বিশ্বাস করবে না, কালকে রাতের বেলা আমি 12টা 5-এ বসেছি। মানে উনি বলছেন যার মারফতে এসছেন, মানে এটা হয়েছে কি, একজন কাজ করিয়েছেন, তার কাছ দিয়ে আরেকজন সে কাজ করিয়েছে, আবার তার কাছ থেকে আরেকজন কাজ করিয়েছে আমার কাছে, ঠিক আছে, কারণ আমার কাজ এরকমই হয় তোমরা জানো। বলছে সে মানুষটা দীর্ঘ কয়েক দিন ধরে ঘুমাতে পারে না। বলছে সে কালকে রাতে যেহেতু আমাকে কাজটা দিয়েছে, সবার তো দায়িত্বটা আমার উপর পড়ে গেছে, এবার তারা তো ভালো থাকবেই। যেরকম আমরা দেবদেবীকে কি বলি যে মা, আমার যা কষ্ট দুঃখ যা আছে সব তোমাকে দিয়ে দিলাম, তুমি বুঝে নাও, ঠিক আছে, তুমি বোঝো, আমি মুক্তি, আমি তোমার কাছে মুক্তি নিলাম, তুমি আমার কষ্ট দুঃখ বোঝো, তুমি আমার মা। সেরকম আমাকেও যারা কাজ দেয় আমাকে বলে মা, তুমি বুঝবে, আমি তোমাকে কাজটা দিলাম, তুমি কিন্তু ভালো করে তোমার মতো করে করে দিও। তাহলে সেই দায়িত্বটা মা বলে আমাকে যখন বলছে, তা সেই দায়িত্বটা তো আমার কাছে সন্তানের মতো নিতেই হবে। আমার খুব ভালো লাগলো, আমাকে বলল যে খুব শান্তিতে তারা ঘুমিয়েছে। দাঁড়াও, ভয়েসটা যদি আমি পাই শোনাচ্ছি তোমাদের, শোনো তোমরা একটুখানি ভয়েসটা, ঠিক আছে, শোনো। মা, বলছিলাম যে আপনি আমার প্রভাত মা, কেমন আছেন? আজকে শরীর ভালো তো? জানি আমার শরীর আজকে খুব একটা ভালো না থাকারই কথা। কালকে তো অনেক রাত জেগে আপনি কাজ করেছেন। হুম। মাস্টারমশাইকেও ফোন করেছিলাম স্যারকে, বললো কাল রাত্রে নাকি বললো একটু ভালোভাবে ঘুমিয়েছে রাত্রিবেলাটা, 2-3 দিন ধরে ঘুম হচ্ছিল না, ঠিক আছে, এটুকুই বললো। তাহলে তোমরা শুনতে পারলে, মাস্টার মশাই ঘুম হচ্ছিল না, মাস্টার মশাই কালকে শান্তিতে ঘুমিয়েছেন। তো এটাই হচ্ছে মায়ের কাজ, মায়ের আশীর্বাদ, আমার আর কিছু বলার নেই, এখনো জিনিস যায়নি। তো চলো আমরা তাড়াতাড়ি কমেন্টে, তোমরা দেখি কারা কারা কমেন্ট করেছো গতকাল, চলো দেখি কারা কারা কমেন্ট করেছো। প্রথম কমেন্ট করেছে অ্যাঞ্জেলিনা সোরেন, স্বপ্না বাজাল দিদি ভাই। আচ্ছা, তারপর কমেন্ট করেছে স্বপন রাউত, তারপরে মণিদীপা, মণিদীপা না, 1 মিনিট দাঁড়াও, একটু দাঁড়াও, মোহাম্মদ হোসেন। আচ্ছা, মোহাম্মদ হোসেন আমাদের একটা কমেন্ট করেছেন, আমি যদিও ওনার কমেন্টটা দেখিনি, এখনই পড়ছি। মানুষ মরে গেলে আত্মার, তার আত্মা কোনোদিন পৃথিবীতে আসে না। আচ্ছা, কারোর বাবার ক্ষমতা নাই আত্মাকে বন্দি করে। আচ্ছা, যে গুলো আমরা আত্মা বলি এরা হচ্ছে জিন জাতি, জিনেরাই মরা মানুষের রূপ ধরে আসে। আচ্ছা, আমি এবার আপনাকে বলি, এবার আমি একটা কথা বলি, জিনটা কোথা থেকে আসলো? জিন তো আল্লাহর দেন, জিনটা কোথা থেকে আসলো? আমি তো এর আগেও বলেছি, ইসলামিক ধর্মে, আমি বলছি তো, ইসলামিক ধর্মে আমরা আত্মাকে, যেরকম আমরা বলি মানুষ মৃত্যুর পর এটা হচ্ছে আত্মা, মারা যাওয়ার পর আত্মা আসে, ইসলামিক ধর্মে আত্মাকেই জিন বলে। জিন কোনো আলাদা কোনো জাতি বা কোনো জিনিস না, জিন হচ্ছে আত্মাই। আচ্ছা, একজন কমেন্ট করেছো, দেখি কে কমেন্ট করেছো। কমেন্ট করেছো শ্রেয়া, শ্রেয়া বলেছো তুমি বেশি জানো মনে হয়, জিন তো হয় কিন্তু এই পৃথিবীতে আত্মাও হয়। ইয়েস, একদম ঠিক। যাদের অকাল মৃত্যু হয়, বুঝলেন আপনি, প্লিজ আমার দিদিভাইকে এইরকম ভাবে বলবেন না,
প্লিজ সোনা দিদি ভাই যা বলে সত্যি কথাই বলে। আচ্ছা দেখো, এবার কথাটা হচ্ছে, মানুষ মারা গেলে শরীরটা আমাদের পোড়ানো হয়, কিন্তু আমরা শরীরটা বদলে আসি, কিন্তু আমাদের আত্মাটা থেকে যায়। আত্মা কখনো মরে না। আপনি যে দাদা ভাই, মোহাম্মদ দাদা ভাই, আপনি যে বলেছেন যে আত্মা বলে কিছু থাকে না, আপনি জানেন না, আত্মা থাকে, আত্মা এক্সেস করে। আত্মাই হচ্ছে জিন, রূপ ধারণ করে আসে। ঠিক আছে, জিন জাতি আমি একবারও বলছি না যে জিন নেই, জিন আছে, কিন্তু মানুষ মারা যাওয়ার পর আত্মাও আছে। আমাদের বাড়িতেই দুদিন ধরে মানে এরকম, আমি পরে তোমাদের বলবো কিছু জিনিস ঘটছে। যাই হোক, আহ আমাদের এখানে এক ভাই, না শ্রেয়া বলেছে বোন, আমাদের বোন উত্তর দিয়েছে। হ্যাঁ ভালো কথা বলেছো, খারাপ কিছু বলনি, উনি হয়তো জানেন না। যাই হোক, তারপর স্বর্ণালী কমেন্ট করেছে, তারপরে সোনিয়া মণ্ডল, আচ্ছা তারপরে সঙ্গীতা সন্তোষ বলেছে আমার জীবনে 3টে ঘটনা আছে, ভাবছি এক এক করে বলবো, তুমি কিন্তু বলবে, একদম বলবো, তুমি নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দাও, ভয়েস করে টাইপিং করে, আমি অবশ্যই বলবো, একটা 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 করে বলো। আচ্ছা তারপর টুকু সাবারবাল তারপর কমেন্ট করেছে সোনিয়া মণ্ডল বোন আমার, তারপর প্যান্থার গেমিং মোবাইলটি, তারপরে আমাদের কমেন্ট করেছে, একটু দেখে নি, হ্যাঁ, পারমিতা সাহা অনেকদিন পর, তারপরে গঙ্গা সিং, আচ্ছা সরি, তারপরে কমেন্ট করেছো নীলিমা সিংহ, আচ্ছা স্বর্ণালী, সন্ধ্যা মণ্ডল, স্বপ্না দাস, তারপরে আহ ডালি দেবনাথ দিদি ভাই, ভাস্কর অধিকারী ভাই, রূপা দে, সুপর্ণা, তারপর কমেন্ট করেছো পাপ্পু দে, তারপর সুজাতা ব্যানার্জি, তারপর জাসমিন কালিম, তারপর কমেন্ট করেছো স্বর্ণালী, তারপর রূপা সেট কমেন্ট করেছো, তারপর পিন্টু ঘোষ, আহ অজন্তা বাগ, তারপর কমেন্ট করেছো প্রদীপ দাস, আমাদের বাংলাদেশ থেকে আব্দুল হক ভাই কমেন্ট করেছো, রাজীব জয়সওয়াল, কিষানু মান্না, টুকু সাবারবাল, তারপরে স্বর্ণালী কমেন্ট করেছো, সুজাতা দাস, তারপরে শ্রাবণী হাজরা, তারপর কমেন্ট করেছো মিম বাংলাদেশ থেকে, তারপর রিনা চক্রবর্তী দিদি ভাই, তারপরে সুমনা ভট্টাচারিয়া, গঙ্গা বৈরাগী, রাজীব জয়সওয়াল, তারপরে জলি হাজরা দিদিভাই বলেছেন আমার মিষ্টি সোনা বোন, আজকের ঘটনাটা সত্যি খুব ভয়ঙ্কর ছিল, আমার খুব ভয় লাগছে। বনু তুমি কেমন আছো? বনু অনেক ভালোবাসা নিও বোন, লাভ ইউ টু, লাভ ইউ, তোমাকে লাভ ইউ টু, তুমি বলেছে লাভ ইউ, তোমাকে লাভ ইউ টু। তো চলো এখনের মতো আসছি, সবাই খুব ভালো থেকো, ঘটনাটা অনেকটা বড় হয়ে গেল, কেমন লাগলো কমেন্টে জানিও, আর বেশি বেশি করে কমেন্ট করো, শেয়ার করো, আর লাইক করবে, কিন্তু লাইক করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, আগামীকাল টিপস আসবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কি বিষয় নিয়ে আসছে সেটা কালকে বুঝতে পারবে। এখনের মতো গুড নাইট।